সারা রাতই বলতে গেলে লেখালেখি করি। ফিলোসফি ব্যাপার থাকে, এটা শুধুমাত্র লিখলেই হবে না। ফিলোসফি ব্যাপারটা এটা আধ্যাত্মিকের মানে কিছু একটা অংশ, যে আমার হৃদয়ে প্রত্যেকটা মানুষ বাস করবে। এই যে মানুষ সৃষ্টির একটা ভালোবাসা, এটা আমরা নেগেটিভিটির মধ্যে বেশি যাচ্ছি। এবং বাংলাদেশের মানুষ কিন্তু বই পারচেজ করতে চায় না, কিন্তু রয়্যালিটি দেয়নি, বাট সৌজন্য কপি দিয়েছিল। বাট এখন আমার যে বইগুলো চিত্র কিন্তু খুবই শান্ত ছিল, সেলিংটা কম। হতে পারে যে আমরা হয়তো একটা রিক্সা যাচ্ছি, সেই রিক্সাওয়ালার একটা পারিবারিক হিস্টোরি শুনলাম, মানবিক, হয়তো বা সেই রিক্সাওয়ালার বাচ্চাটা হয়তো মাদ্রাসায় পড়তেছে। বইয়ের গন্ধে মিশে আছে বিকেলের আলো, পাতা উল্টানোর শব্দে যেন জেগে ওঠে হাজারো অক্ষর। কোথাও নতুন লেখকের প্রথম বই, কোথাও বা পাঠকের দীর্ঘ প্রতীক্ষার সমাপ্তি। এ যেন কেবল মেলা নয়, এ যেন স্বপ্নের উৎসব, শব্দের উৎসব, মানুষের উৎসব। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অমর 21 বইমেলায়। দর্শক, এই মেলার ভিড়ের মধ্যেই হয়তো দাঁড়িয়ে আছেন কোনো স্বপ্নবাজ মানুষ, যিনি তার নির্ঘুম রাত, অগণিত প্রত্যাখ্যান আর ত্যাগ নিয়ে লেখা বইটি পাঠকদের হাতে তুলে দিচ্ছেন। আজকে আমরা সেই স্বপ্নবাজ মানুষদের সাথেই কথা বলবো। আজকের আয়োজন শখের মেলা প্রেজেন্টস অক্ষরের গল্প। দর্শক, আমাদের সাথে এখন আছে পলি আক্তার। চলুন তার সাথে কথা বলে জেনে নেই তার লেখালেখির গল্প। কেমন আছেন? ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তা আপনার হাতে তো আমি অনেকগুলো বই দেখতে পাচ্ছি, আপনি একটু আমাদেরকে শেয়ার করুন যে আপনার লেখালেখির শুরুর দিকের গল্পটা। আমি লেখালেখি ছোটবেলা থেকে করি, এটা বলতে গেলে ইন্টারমিডিয়েট হবে। ইন্টারমিডিয়েটেও আমার একটা কবিতার বই বের হয়েছিল, তবু তুমি আমার। তবু তুমি আমার গল্পটি হচ্ছে যে আমাদের প্রত্যেকটা সবকিছুর সঙ্গে কিন্তু প্রেম ভালোবাসা কানেক্টেড। তো এখানে বোঝানো হয়েছে যে সে যেখানেই থাকুক, তাকে তো একদিনের জন্য হলেও ভালোবাসা হয়েছে, তবু সে আমার, মানে এই মেসেজটা দেওয়া হয়েছে। দেন হচ্ছে আমি বগুড়া আজিজুল হক কলেজে অ্যাকাউন্টিং এ অনার্স শেষ করে আমি ঢাকায় এসি, দেন জবে ইন করি, জবের পাশাপাশি এমবিএ কন্টিনিউ করি, এবং লেখালেখি আমার অনেক আগে থেকে চলে। আর এখন বলতে গেলে যে দিনের টাইমে আমার বিজনেস, জব সবগুলো মেনটেন করে আমি সারা রাতই বলতে গেলে লেখালেখি করি। তো এই হচ্ছে, আমরা একটু প্রথম দিকের গল্পটা জানতে চাচ্ছি যে কেন মনে হলো যে লেখার পর একটা বই বের করি। আসলে যারা লেখক তাদের হচ্ছে ভিতরে একটা ফিলোসফি ব্যাপার থাকে, এটা শুধুমাত্র লিখলেই হবে না। ফিলোসফি ব্যাপারটা এটা আধ্যাত্মিকের মানে কিছু একটা অংশ, আর গড গিফটেড তো অবশ্যই। কারণ আমরা একটা বই শখে লিখলাম সেটা ভিন্ন কথা, বাট লেখা হচ্ছে হৃদয় থেকে আসতে হবে। যেমন আমি আজকে আমাদের সোনামণি প্রকাশনী থেকে আমি বলবো যে যখন আমি বই মেলাতে আসি, তখন আমার মনে হয় সবচেয়ে ভালো এবং পবিত্র একটা অনুভূতি মনে হয়, এবং মনে হয় যে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর আমার, প্রত্যেকটা মানুষ আমার হৃদয়ে বাস করে। এই যে লেখকদের একটা অনুভূতি যে আমার হৃদয়ে প্রত্যেকটা মানুষ বাস করবে, এই যে মানুষ সৃষ্টির একটা ভালোবাসা, এটা। তো আমি এই মুহূর্তে সোনামণিতে বসে আছি, স্মৃতি ও ইতিকথা বইটি সোনামণি স্টলে যাচ্ছে, অ্যাভেলেবেল রয়েছে। আর বইগুলো নিয়েই তো বলবো। তো স্মৃতি ও ইতিকথা বইটি মূলত যে ইয়াং জেনারেশন যারা রয়েছে, তারা তাদের গাইডলাইন্সটা আরো বেশি ভালো করে পাবে। যেমন তারা যদি একটা সেক্টরে লক থাকে, তারা কিন্তু ওই জব থেকে যদি ডিসকন্টিনিউ হয়, পরে কিন্তু দিশেহারা হয়ে যাবে। কিন্তু এই বইটি পড়লে সে তার কিছু মেসেজ পাবে, ফিউচারে গাইডলাইন পাবে। যেমন আমাদের একটা জব প্রফেশন থেকে আমরা 10,500 মানে যতটুকু একটা অ্যামাউন্ট হোক, আমরা ছোটখাটো ভাবে ইনভেস্ট করতে থাকি। আমাদের আরেকটা প্রফেশন অ্যাড রাখতে হবে, এই যে জিনিসগুলো। তারপরে আমরা বেশিরভাগই দেখি যে আমরা নেগেটিভিটির মধ্যে বেশি যাচ্ছি, এবং বাংলাদেশের মানুষ কিন্তু বই পারচেজ করতে চায় না। কিন্তু বই আমাদের, যদি আমরা ডেপথে যাই, বই সবকিছুর ঊর্ধ্বে। এটা যদি আমরা ইলম দান করতে চাই, সেটা সম্ভব আমাদের বই দানের মাধ্যমে। আমরা যদি একটা ভালো কাজ পৃথিবীতে মেসেজ রেখে যাই, সেই মানুষটি যদি মারা যায় এবং তার সেই গাইডলাইনের কারণে যদি কেউ ভালো কাজ করে, সেই পুণ্যটা সেও পাবে, এবং মরে গেলে কিন্তু আমলটা একটা মৃত মানুষের বন্ধ হয়ে যায়। এই ইলম দানের মাধ্যমে কিন্তু আমলটা যোগ হতে থাকে। তো বই আসলে খুব সহজ জিনিস না। আমরা বইয়ের নাকে না, আমরা বইকে
হ্যাঁ বলবো। তারপরে হচ্ছে আমার কাছে আছে স্বপ্ন ছোঁয়া। স্বপ্ন ছোঁয়া বইটি মূলত আমার এবার 2026 সালে এটি পাওয়া যাবে ছায়া প্রকাশনীতে। ছায়া প্রকাশনীতে আমার 4টা যৌথ কাব্যগ্রন্থ যাচ্ছে। স্বপ্ন ছোঁয়া মূলত আমরা সবাই স্বপ্ন দেখব, স্বপ্ন দেখতে তো নিষেধ নেই। আমরা যদি বড় বড় ড্রিমের পিছনে ছুটি, আমাদের ছোট মিডিল ড্রিমগুলো কিন্তু অনায়াসে পূরণ হবে। তো আমাদের স্বপ্ন দেখতে নিষেধ নেই। স্বপ্ন ছোঁয়া কাভারেজটি কিন্তু অনেক সুন্দর লাগছে। আপু, আপনি যেমনটা বলেন আপনি কলেজ জীবন থেকেই হচ্ছে লেখালেখির সাথে জড়িত, তো লিখতে গিয়ে আপনার কোনো বাধা বিপত্তি পেরোতে হয়েছে কিনা? প্রচুর, কারণ এই বই মেলাতে আমার একটা বই আসার কথা, যে বইটি আমি হচ্ছে মানে পুরো দেশ সংশোধনের উদ্দেশ্যে লিখছি, বাট আমি ওই বইটা বের করার জন্য আমি একটু অবজারভেশন করছি, কারণ একজন রাইটারের হচ্ছে লিসেনিং এবং অবজারভেশন এই দুটি কিন্তু থাকতে হয়। অবজারভেশন কেন করেছি, যে লেখকরা হচ্ছে সম্মানটাকে বেশি আশা করে, তারা কিন্তু টাকা জিনিসটাকে আগে মূল্যায়ন করবে না, তারা সম্মান, গুরুত্ব, মূল্যায়ন এই জিনিসগুলোকে প্রায়োরিটি দেয়। তো এই বইটি আমি নাম তো মেনশন করবো না, বাট দুটি বই আমি দেখছি যে তারা হচ্ছে মেধা বা মানুষকে মূল্যায়ন, কোয়ালিটিকে মূল্যায়ন না করে তারা হয়তো টাকাকে, অর্থকে মূল্যায়ন করছে। তো সেই জায়গায় আমি একটু কনফিউজ যে আসলে লেখকদের তো টাকার অঙ্কে মূল্যায়ন করা যাবে না, তাদের যদি অনারিয়াম ধরা হয় সেটা তাদের মতো করে ধরতে হবে। তো যাই হোক, সেই বইটি আমার হয়তো বা এই মেলার একটু শেষ প্রান্তের দিকে এসে যাবে। আর যদিও এনকেজ না আসে, কারণ এবার বই মেলা নিয়ে আমাদের অনেক কিছু ঝামেলা চলে গেল, সেটা পরবর্তী মাসে হয়তো বের হবে, বাট বই কন্টিনিউ বের হবে। এখন বাধা হচ্ছে যে লেখালেখির ক্ষেত্রে বাধা যখন মানে ফ্যামিলির দিক থেকে বা না, family পারিপার্শ্বিক দিক থেকে? ফ্যামিলি দিক থেকে তো অবশ্যই না, কিন্তু আমরা রাইটাররা ন্যায়ের কাছে থাকবো। যখন আমি একটা জিনিসকে দেখতেছি যে এটা ন্যায়, তো সেটা আমি ফেসবুক বা যেখানে হোক আমি তো লিখবো, তাই না? তো আমাদের দেশে একটা জিনিস আছে যে আমরা সেনাবাহিনী নিয়ে ডিরেক্টলি লিখতে পারবো না। কেন? সবাই তো মানুষ, তাদের ভিতর কি কোনো ঝামেলা বা কোনো অন্যায় হতে পারে না? কেউ তো আমরা ফেরেশতা না, আমরা কেন লিখতে পারবো না? যেটা ন্যায় অন্যায় সেটা আমাদের তুলে ধরতে হবে। আর যেমন বাংলাদেশে আমরা লেখকরা কিন্তু চাইবো যে আমরা কোনো রাজনীতির মধ্যে না, পছন্দ করি না, আমরা চাই ন্যায়কে তুলে ধরতে। তো সেই ক্ষেত্রে যদি যেটা সঠিক সেটা নিয়ে যদি আমরা লিখতে যাই, সেখানে অন্য প্রতিপক্ষ দল সেটা নিয়ে আবার কমেন্টস করতে চায়, তো এগুলো তো ঠিক না। আমরা যেটা রাইট সেটাই তুলে ধরবো, এই প্রতিবন্ধকতাগুলো থাকে। আর প্রতিবন্ধকতা আরো থাকে যে আমরা যারা নতুন রাইটার, তারা হয়তো কিছু প্রকাশকরা আছে, প্রকাশকরা তো সবাই রিস্ক পারসন না, আমরা চাই যে তাদেরকে কিছু সাপোর্ট করতে। তো সাপোর্টিং মেন্টালিটি আমাদের থাকতে হবে, কিন্তু আগেই যদি লেখককে ফাইন্যান্সিয়ালের জায়গায় থেমে দেয়, তাহলে তো আমাদের কষ্ট হবে, তাই না? যে আমাদের সৃজনশীলতার মূল্যায়ন কোথায়, আমাদের মেধার মূল্যায়ন কোথায়? তো এই যে প্রতিবন্ধকতাগুলো। তারপরে হয়তো আমরা ব্যাংকে জব করতেছি, কিন্তু লিখতে আমার প্রচুর মন চাচ্ছে, সারাদিন জব করে এসে রাত জেগে লেখা, এই যে শরীরের উপর একটা ধাপড় যায়, প্রেশার যায়, এই লেখাগুলো কাদের জন্য? আমার পাঠকদের জন্য, দেশের মানুষকে মেসেজ দেওয়ার জন্য। এই যে আমরা যদি হার্ড প্রফেশনে জব করি, সেখান থেকে আমরা চাইলেও কিন্তু ডে টাইমে লিখতে পাচ্ছি না, আমাদের প্রচুর রাত জেগে লিখতে হয়। তারপরে শরীরটা অনেক ক্লান্ত হয়ে যায়, পরে আমরা অফিস মেনটেন্স করা কষ্ট করে, কিন্তু অফিস তো বুঝবে না যে একজন কবি রাত জেগে লিখছে। এই যে কবির যে মনের একটা কষ্ট, যে আমার লিখতেই হবে, বইটা বের করতে হবে, এটা আমার পাঠকের কাছে পৌঁছাতে হবে, এগুলো বাধা বিঘ্নতা তো থাকে। আপনার প্রথম বই থেকে রয়্যালিটি কি আপনি পেয়েছিলেন? প্রথম বইয়ের রয়্যালিটি দেয়নি, বাট সৌজন্য কপি দিয়েছিল। বাট এখন আমার যে বইগুলো, মানে সেকেন্ড যে বইগুলো প্রকাশনালয়গুলো যাচ্ছে, তারা রয়্যালিটি পে করে, সেটা পার্সেন্টেজে ডিপেন্ড করে তাদের উপর। কেউ হয়তো একটা 60, 45, মানে 50 এভাবে বা 70, এটা আপনি ডিপেন্ড যেহেতু অনেকগুলো প্রফেশনের সাথে জড়িত, তো সেকেন্ড বই থেকে আপনি রয়্যালিটি পাচ্ছেন, সেই টাকাটা আসলে আপনি কিভাবে ব্যয় করেন? রয়্যালিটিটা আসলে হচ্ছে, যেমন আজকে গত 2 দিন আগেও আমি বলবো যে মেলার চিত্র কিন্তু খুবই শান্ত ছিল, সেলিংটা কম। তো সেক্ষেত্রে আমি মনে করছি যে আমার বই কতটুকু সেল হবে এটা আমি আগে মাথায় নিলে, আমার প্রকাশকরা কি ইফতারি ঠিক মতো করতে পারছে কিনা, তাদের কনভেন্সের ব্যাপার আছে, বই কি সেলিং হলো কিনা, অ্যাটলিস্ট আমি নিজে অন্য রাইটারের আমার প্রকাশনালয় থেকে বই কিনি, এই যে একটা উদ্যোগ। আমি কিন্তু সেদিন 2 দিন আগে 4টা প্রকাশনী থেকে বই কিনছি, তার মধ্যে 3টায় হচ্ছে আমার বইও যাচ্ছে, অন্য রাইটারের বই কিনেছি। এই যে ইন্সপায়ার করা একটা মানবতা, যে না আমার প্রকাশনীতে বই কম সেল হচ্ছে, আমি নিজে 1-2টা করে কিনি। এই যে তো এইভাবে ব্যয়টা করা হয় যে হয়তো অনেক সময় আমাদের জার্নি খরচ অনেক আছে, আমাদের কিছুটা
রেডির ব্যাপার থাকে, টুকটাক খরচ তো হিউজ হয়ে থাকে। আবার ভালো উদ্যোগ হতে পারে যে কোনো মানবিক কাজ হতে পারে, যে আমরা হয়তো একটা রিক্সা যাচ্ছি, সেই রিক্সাওয়ালার একটা পারিবারিক হিস্টোরি শুনলাম, মানবিক হয়তো বা সেই রিক্সাওয়ালার বাচ্চাটা হয়তো মাদ্রাসায় পড়তেছে, তো হয়তো মাদ্রাসা খরচটা ক্যারি করতে পারছে না, আমি সেখানে 50% দিয়ে দিলাম। তো এইভাবে বইয়ের টাকা আসলে ওইভাবে সঞ্চয় করা যায় না, এভাবে সেভাবে খরচ হয়ে যায় আর কি। মানে সঞ্চয় তো করতে চাই যে এই টাকাটা রাখবো, তো টাকাটা তো আসলে ওইভাবে থাকে না। তো তারপর বইয়ের টাকাটা আমি চাই যে বইয়ের পিছনেই আরো মানে খরচ। হ্যাঁ, এভাবে আর কি। আচ্ছা, এখন তো হচ্ছে অনলাইন একটা মাধ্যম আছে বই পড়ার জন্য, এছাড়া হার্ড কপি তো আছে, তো এখনকার জেনারেশন যারা আছে তাদের কাছে কোনটা বেশি প্রসার পাচ্ছে? অনলাইন প্ল্যাটফর্মে তো আসলে আমরা যেমন অনেক কিছু শিখতে পাই, দেখতে পাই, যেমন অনেক ফ্রেন্ডদের সাথে আমার কানেকশন নাই আমাদের, আমরা সবাই অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে পেয়ে যাই। এবং আমাদের দেশে যদি অনৈতিক কিছু হয়, আমরা বিচার চাইলে সেটাও একটা মানে সমঝোতার মধ্যে আসতে পারি। তো অনলাইন প্ল্যাটফর্মে প্রচুর লেখা, যারা লেখক তারা কিন্তু অনলাইনে লেখাগুলো লিখছে, সাবমিট করছে, ওখান থেকে কপি করে আমরা কিন্তু কারেকশন করে বইগুলো বের করছি। কারণ হ্যান্ড রাইটিংটা আমরা খুব এখন কম করি, আর অনলাইনে তো সব লেখা প্রকাশ আমরা করিও না, কিছু আছে যে আমাদের পার্সোনালি লিখতে হয়। তো এইভাবে আমরা অনলাইনে, আমি বলতে চাচ্ছি যে অনলাইনের লিংক থেকে পড়ে ফেলার কারণে এই যে হার্ড কপি কেনার প্রচলনটা কি এখন কমে গেছে নাকি? এটা কিছুটা তো কমে গেছে অবশ্যই, কিন্তু যারা বই প্রেমী, যারা সংস্কৃতি বোঝে, তারা বই মেলা, প্রাণের মেলা আসবে, বই কিনবে, সেটা অনলাইনে যতই যায়। বই প্রেমীদের কথা ভিন্ন, তারা বই কিনে, যারা বই মেলা আসে বই কিছুটা হলেও কেনা। অনলাইনে তো ইয়াং জেনারেশন সেগুলো সারাদিন অনলাইনে পড়ে, তাদের এরকম মেন্টালিটি থাকে। আর আমার হচ্ছে আরো যে ছায়া প্রকাশনী, ওখানে প্রকাশনীটা হচ্ছে 395-96, ওখানে দ্বিগুল বিরহের নীল পদ্মা একটা বই যাচ্ছে, যৌথ কাব্যগ্রন্থ, এবং ওখানে আরেকটা বই যাচ্ছে কষ্ট লুকিয়ে হাসি। কষ্ট লুকিয়ে হাসি বইটি মূলত আমরা প্রত্যেকে কিন্তু কষ্টের মধ্যে কিছু না কিছু কষ্টের মধ্যে থাকি, তারপরে আমাদের মুচকি হাসি দিতেই হয় যে হ্যাঁ ভালো আছি, এতটুকু আমাদের এক্সপ্রেশন থাকতে হয়। তো এই যে কষ্ট লুকিয়ে হাসি বইটির নামটা সুন্দর, কাভারটা সুন্দর, এই বইগুলো পেতে হলে ছায়া প্রকাশনী 395-96 নাম্বার স্টলে যেতে হবে। আর সেই সাথে আমার কাছে গুরুত্বপূর্ণ একটা বই আছে, স্বপ্নছোঁয়া। স্বপ্নছোঁয়া বইটির যে এখানে আছে আমার 10 থেকে 12টি কবিতা। এই কবিতার মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে যে আমরা ভালোবাসাটাকে কি মানে বর্তমানে যে ভালোবাসাগুলো, এই ভালোবাসাগুলো তো আসলে অনেকটা অনৈতিকতার মধ্যে আমরা বিরাজমান করছি। বাট আমার এখানে যে ভালোবাসাটা, এটা হচ্ছে যে সে তার ভালোবাসার মানুষকে বহু বছর ধরে ভালোবাসে, কিন্তু তাকে কখনো ওইভাবে দেখেনি বা কথা বলেনি, কিন্তু তার কাছে বই বা মেসেজ পৌঁছে দিতে চায়। কিন্তু এইগুলো নিয়ে অনেক নাটকীয়তা বাস্তব জীবনে হয়ে যাচ্ছে, কিন্তু ছেলেটি পর্যন্ত মেয়েটি পৌঁছাতে পারছে না, হয়তো বা মেয়েটিকে ভুল বুঝছে, মানে এরকম কোন একটা। কিন্তু এখানে ভালোবাসাটা বোঝানো হয়েছে যে ভালোবাসা সবচেয়ে গভীর অবস্থান বাস করে বিরহের মধ্যে এবং দূরত্বের মধ্যে। সবচেয়ে সুন্দর লয়ালিটি এবং স্বচ্ছ ভালোবাসা, যে ভালোবাসা কোনো লেনা দেনা নেই, দূরে থেকে আপনার জন্য মঙ্গল কামনা করছে, বা আপনার কোনো চাওয়া পাওয়া নেই, সেখানে কোনো কাটাকাটি, মারামারি, কোনো ঝগড়া, প্রতিহিংসা, কোনো কিছু নেই, কিন্তু তার জন্য কিছু করার চেষ্টা আছে, তার জন্য মঙ্গল কামনা আছে, তার জন্য অনুভূতি আছে। এই যে অনুভূতি, তাকে এক নজর দেখার একটা প্রয়াস এবং একটু দেখা বা তার ভাষাগুলো বোঝানোর জন্য যে পৃথিবীতে বাধাগ্রস্ত হচ্ছে, এগুলো নিয়ে মূলত এখানে একটা কবিতার বই, যাকে ডেডিকেশন করে মূলত এই বইটি লেখানো হয়েছে। আচ্ছা, আপনার দৃষ্টিকোণ থেকে আপনি ভালোবাসার বহিঃপ্রকাশটা যেভাবে কবিতার মাধ্যমে করেছেন, সেই ভালোবাসাটা কি এখনো আপনি এই জেনারেশনের মধ্যে দেখেন? না, এই জেনারেশন একদমই নাই। এই জেনারেশন আসলে লাভটাই ঠিক মতো বোঝে না। প্রপার লাভটা কি? লাভটা হচ্ছে যে কিছু না পেয়েও আপনাকে দূরে থেকেও ভালোবাসা, সেটাই হচ্ছে লাভ। পেয়ে যে ভালোবাসতে হবে, ওটা তো পেয়ে গেল, তাহলে ভালোবাসাটা কোথায় গেল? যারা না পেয়ে ভালোবাসে, ওই ভালোবাসা। তো ইয়াং জেনারেশনটা এরা হচ্ছে এখন তাদের এক একজনের এক এক রকম মেন্টালিটি, তাদের সিচুয়েশন, তাদের মুড চেঞ্জ হয়, এবং তারা সামনে যেটা পাচ্ছে সেটা নিয়ে সাময়িক চিন্তা করতেছে, বাট ডেপথে তারা চিন্তা করছে না যে এর গভীর। আর ভালোবাসা বলতে হচ্ছে যারা যে ভালোবাসা বেহেস পর্যন্ত নিয়ে যায়, সেই চিন্তাটা তো ইয়াং জেনারেশনদের এখন খুব একটা বেশি থাকছে না। তাদের হচ্ছে একটা টেন্ডেন্সি থাকে, এই আছি, থাকলে থাকলো, না থাকলে না থাকলো, এরকম, এবং ফ্রটিং, চিটিং ব্যাপারগুলো আরো বেশি হচ্ছে। এবং এর মধ্যেও সুন্দর ভালোবাসা তো অবশ্যই আছে। যদি সুন্দর ভালোবাসা না থাকতো, তাহলে তো ভালোবাসা নিয়ে এত কিছু হতো না।
এটা আরো হচ্ছে স্মৃতি ও ইতিকথা নিয়ে বললাম। এখানে আমার আরো একটা বই আসবে, সেটা হচ্ছে চারু সাহিত্যাঙ্গন। চারু সাহিত্যাঙ্গনে আমার বইটি, এটা সারা বাংলাদেশ মানে সংশোধনের উদ্দেশ্য নিয়ে লেখা। এই বইটিতে মূলত একটা মেয়ে, সে একা, তার বইটির কাভারেজ দেখলে সবাই খুব মানে আকর্ষণ হবে, যে একটা মেয়ে একা একা ঘরের মধ্যে, চার দেয়ালের মধ্যে সে নেটওয়ার্ক মানে সবকিছু নিয়ে বসছে, যে আমি একাই দেশ সংশোধন করতে বসবো। তো এককভাবে তো আসলে আমরা দেশ সংশোধন করতে পারবো না, আমাদের সবাইকে চেষ্টা করতে হবে, চেষ্টা চালিয়ে যেতে হবে এবং নেগেটিভিটি থেকে পজিটিভিটিতে ফিরতে হবে। এবং আমাদের মূল কথা হচ্ছে আমাদের মানবতায় ফিরতে হবে। মানবতার ঊর্ধ্বে কিছু নেই, মানবতায় আমাদের সবচেয়ে বড় ধর্ম। কারণ আজকে আমরা ধরেন যে একটা হয়তো যে আমরা মনে করি যে ইসলামের 5টি স্তম্ভের মধ্যেই বোঝে, আমরা না। আমাদের ইসলামের 5টি স্তম্ভ ছাড়া আমাদের ছোটখাটো অনেক বিষয় আছে যেগুলো ইসলামের অনেক বড় বিষয়, অন্তর্নিহিত বিষয়। তো মানবতায় হচ্ছে আমার এই বইয়ে মূলত উঠে আসবে এবং নেগেটিভিটি থেকে কিভাবে আমরা পজিটিভিটিতে আসবো, দ্য কারেক্টিভিটিস অফ বাংলাদেশ, এই বইটিতে আমার মানে এক বইতে আমরা সম্পূর্ণ তুলে ধরতে পারবো না, আংশিক তোলা আছে। এবং এখানে কিছু সেলিব্রিটি রয়েছেন এবং কিছু ম্যান রয়েছেন যাদেরকে এক্সাম্পল হিসেবে দেওয়া হয়েছে, যে তাদের কিছু পজিটিভ দিক নিয়ে লিখেছি, যে আমাদের এই সেক্টরগুলো পরিবর্তন প্রয়োজন। কারণ ওভারঅল আমাদের বাংলাদেশে কিন্তু মেধাবী ছেলেমেয়ের একদম কমতি নেই, কিন্তু এই মেধাবী ছেলেমেয়েদের জীবনে এত স্ট্রাগলিং কেন হচ্ছে? এর মূল কথাই হচ্ছে যে আমরা ইন্টারনাল পলিটিক্সের মধ্যে পড়ে যাচ্ছি, আমরা বাইরের পরিবেশ দূষণের মধ্যে পড়ে যাচ্ছি, যার কারণে কিন্তু আমাদের মেধা বিকাশ থাকার পরে, মেধা বিকশিত হওয়ার পরে মানে প্রচুর বাধা হচ্ছে। তো এগুলো আমাদের দূর করতে হবে মূলত সংশোধনের উদ্দেশ্যে। কারেক্টিভিটিস অফ বাংলাদেশ, এটা চারু সাহিত্যাঙ্গনে পাওয়া যাবে আর কি। আচ্ছা, আরেকটা প্রশ্ন করতে চাচ্ছি, আপনার জীবনের উপর যদি কোনো বই লেখা হয় তাহলে সেই বইটার নাম আপনি কি দিবেন? আমি এখনো ডিসাইড করিনি, তবে হয়তোবা তুবা দিতে পারি যদি জীবন নিয়ে লিখতে পারেন। কারণ তুবা হচ্ছে একটা ইসলামিক যেটা বট বৃক্ষের মতো ছায়া দেয়। তো আমি সেখানে সেই মেসেজটা দিতে যাচ্ছি যে একজন তুবা নারী কেন্দ্রিক চরিত্র, সে শুধু নিজেকে নেয় না, সে দেশ নিয়ে প্রতিটি মানুষকে নিয়ে ভাবতে চায়, কিন্তু প্রতি মুহূর্তে কিন্তু তার চোখ দিয়ে একটা পবিত্র পানি ঝরে। কিন্তু এই পানিগুলো কেন ঝরে? প্রত্যেকটা হৃদয়ে মানে ছেকটোর যে মানুষের অমানবিকতা, এগুলো তাকে কষ্ট দেয়, অথচ সে কিন্তু সবার ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা এগুলো পেয়ে কিন্তু বড় হয়েছে। তারপরে সে যেহেতু অনেক বেশি মানবিক মানুষ, তো সেই জায়গা থেকে কোনো কিছু একটু নেগেটিভ বা হার্ট কিছু হলে সে মানে একা একা কেঁদে ফেলে, কিন্তু এগুলো তো প্রকাশ করে কিভাবে? সে তার লেখনের মাধ্যমে প্রকাশ করে। এটা হচ্ছে হয়তোবা তোমার নামে গল্পটি আসতে পারে। এরকম কোনো চিন্তা ভাবনা কি আছে যে আমি আমার জীবনের উপর একটা বই লিখে যাব? হ্যাঁ আছে, বাট আমার আকাশ একটি বই আমি লিখতেছি, যে বইটি আমি আসলে অনেক দিন ধরে লিখতেছি, প্রায় 2 ইয়ার্স ধরে, এখনো শেষ করতে পারিনি। ওটা শুধুমাত্র একটা চরিত্রের জন্য। তো ওই বইটিতে আমার যে স্ট্রাগলিং অধ্যায়গুলো আছে, অর্থাৎ জব সেক্টরের, যে জব সেক্টর বা কোথায় বিজনেস করেছি সেগুলোতে যে ছোটখাটো অনৈতিকতা, এই অনৈতিকতাগুলোতে কিভাবে ফাইট করেছি, এত কিছু মেনটেন করে আমার ক্যারিয়ার এতটা গ্রোর পথে কিভাবে যাচ্ছি, এগুলো ওই একটা গল্পের মধ্যে কিছুটা উঠে আসবে। এবং এখানে প্রতারণার ইস্যু থাকতে পারে, প্রায় অনেকগুলো সেক্টর মিলে এখানে স্টোরিগুলো তুলে ধরা হয়েছে। এবং এই বইটির নাম হচ্ছে আমার আকাশ। সেটিও এই বই মেলায় আসার কথা ছিল সোনামণি প্রকাশনীতে, যেহেতু প্রকাশক বইটি এখনো আমাদের অনেক কিছু কারেকশন আছে, তো তাড়াহুড়া করে আমরা স্টপ রাখলাম যে আমরা বই মেলার পরে আসতে দেরি করবো। আচ্ছা, এখন তো প্রতারণার গল্পগুলো অহরহ শোনা যাচ্ছে, যেমন আপনিও একটু আগে বললেন, তা আমরা কি আপনার প্রতারণার কোনো গল্প আজকে একটু শুনতে পারি? আমার প্রতারণার গল্প, যে বাংলাদেশের যে সিচুয়েশনটা সবচেয়ে বড় বাজেভাবে ইফেক্ট করছে, সেটা হচ্ছে যে আমরা একতরফা অনেক সময় যে কোনো ঘটনার ডেট না দেখে মানে আমরা নারীদেরকে দোষ দেই, কিন্তু আমরা অ্যাকচুয়াল ঘটনা জানি না। যেমন একটা পয়েন্ট আমি বলবো, যে অনেকে হয়তো বলবে যে আপনি এখনো সিঙ্গেল কেন, বিয়ে করছেন না কেন? তো এখন আমি যদি বলি যে কেউ যদি বিয়ের প্রস্তাব দেয়, সেটা যদি একটু বয়স হয়, তাহলে আমি ধরেই নিব বা আমরা ধরে নিচ্ছি যে তার বউ বাচ্চা আছে। কারণ এরকমই হচ্ছে, কারণ সে বউ বাচ্চা রেখে, হাইট রেখে কিন্তু সে সিঙ্গেল বা ভালোবাসা যে কোনো একটা অ্যাপ্রোচ করছে, কিন্তু চাও পাওয়ার জিনিসগুলো অনৈতিকতার মধ্যে যাচ্ছে। তো এই যে প্রতারণা, মানে কিছু প্রতারণার বিষয়, যেমন হচ্ছে আমি দীর্ঘ বছর ব্যাংকে ছিলাম, আমি 3টা ব্যাংকে কিন্তু টপ পারফর্মার বা হাইস্ট অ্যাচিভমেন্ট করেছি এবং টপ ম্যানেজমেন্ট থেকে অ্যাওয়ার্ডও রিসিভ করেছি।
তো সেই জায়গা থেকে যেমন ডাচবাংলার কথা বলি, আমি ডাচবাংলা ব্যাংকে সাংস্কৃতিক অঙ্গনে কিন্তু অ্যাওয়ার্ড রিসিভ করেছি 3টি সেক্টরে, এবং এবি ব্যাংকে ছিলাম টপ পারফর্মার অল ওভার যদি বলি 2 ইয়ার্স ছিলাম, এবং লাস্টে একটা ব্যাংকে ছিলাম, সেটি নিয়ে আমি পরে বলবো। এই ব্যাংক নিয়ে আমার অনেক অভিযোগ রয়েছে। সেখানে একটা ঘটনা ছিল অনেক আগের বছরের একটা জেল। তো তিনি মূলত একটু তার দৃষ্টিভঙ্গি একটু নারী কেন্দ্রিক, একটু অনৈতিক ছিল, যেটা আমি একদমই অ্যালাউড করি না। তো সেটা প্রায় 12-14 বছর আগের ঘটনা। অনেক বছর পরে, তার প্রায় 1 যুগেরও বেশি হবে পরে, সেই ব্যাংকে তার সাথে আমার দেখা, এবং এই লোকটার সাথে আমার ব্যাংকে দেখা, তারপর থেকে ফাইটিং শুরু হয়েছে যে ওই ব্যাংক থেকে আমাকে কিভাবে মানে সরিয়ে ফেলবে। তো এখানে বড় ধরনের সিন্ডিকেট চলেছিল, ট্র্যাপ চলেছিল, এবং সেই তৎকালীন সময় 2 মান্থ আমি খুবই অসুস্থ ছিলাম। তো সব মিলে খুব বড় ধরনের একটা ঝামেলা আমার উপরে চলে গেছে 2023 সালে, এবং একটা বড় ধরনের ট্র্যাপ বা ফাঁদের মধ্যে আমাকে ফেলানো হয়েছিল, যেখানে আমি বলবো যে সেনাবাহিনীরও একটা ইস্যু ছিল, যে সেনাবাহিনীতেও মানে তিনি যেহেতু আমাদের ব্যাংকে লোন নিয়ে আমি কাজ করি, আর যে প্রোফাইলগুলো ভালো দেখবেন, প্রতারকরা কিন্তু ওই প্রোফাইলগুলো সার্চ করে কিন্তু তাদের কাছে নক করে যে কিভাবে মানে ট্র্যাপ করা যায়। তো যেহেতু ব্যাংকিং সেক্টরে তারা ধারণাই করেছিল যে হয়তো অনেক টাকা পয়সা, এরকম একটা চিন্তা ভাবনা থেকে ব্যাংক থেকেই মেবি সম্ভবত রেফারেন্সগুলো দেওয়া হয়েছিল। সেখান থেকে আমি একটা বড় ধরনের প্রতারণার ফাঁদে পড়েছিলাম, যেখানে অনেক টাকা আমার উপর দাবি করা হয়েছিল, এবং আমি একা সারা বাংলাদেশে আমি সেটা বিচারটা পাইনি, বাট এই বিচারটা আমি নেব। বাট সবই আমাদের জীবনের শিক্ষার। আমি কোনো কিছু জীবনের দুর্ঘটনা বা ওরকম এই অ্যামাউন্টটা কেন তখন দাবি করা হয়েছিল, মানে কি কারণে? আপনি কি ওই যে ট্র্যাপে পড়েছিলেন? সেই ট্র্যাপটা আসলে কি ছিল? সেই ট্র্যাপটা আসলে আমার থেকে মানে অনৈতিকভাবে সে লোন প্রথম দিকে চেয়েছিল, কিন্তু আমরা যেহেতু ব্যাংকার, আমরা হার্ডলি মানে বাজে অ্যাটিটিউড করতে পারি না, আমরা শান্তভাবে মানে ডিল করি। তো তখন এটা আমাকে একটা মানে অনেকগুলো ফাইল মিলে বড় ধরনের লোন নেওয়ার চেষ্টা করেছিল। তো এইটা পার্সোনালি সে আমাকে পছন্দ করে, এরকম একটা পছন্দ ঘটিত বিষয় নিয়ে সে তার পার্সোনাল লাইফে সবকিছু মিথ্যে বলেছিল। তো এরকম একটা বিষয়, এখানে ব্যাংকের কেউ কানেক্টেড থাকতে পারে এই রেফারেন্স গুলো দেওয়ার ক্ষেত্রে। হয়তো যে ব্যাংকের যে ম্যানেজারের সাথে আমার বহু বছর আগে একটা তিনি আমাকে পছন্দ করতে এই শুনে হতে পারে উনিও এই রেফারেন্স গুলো হয়তো কোনোভাবে দিয়েছে, এরকম কিছু একটা হতে পারে। তো সেটা হয়তো কখনো আমি যদি সময় পাই, কারণ আমার কাছে আমি কাউকে শত্রু মনে করি না, আমি মনে করবো যে একজন শত্রু যেন আমার অ্যাটিটিউডে বা ব্যবহারে সে যেন প্লিজড হয়, প্রশংসা করতে বাধ্য হয়। আমি শত্রু জিনিসটা কখনো চাই না, আর আমার লাইফে শত্রু সেরকম নেই। যতটুকু 2-1 থাকতে পারে, তারা হয়তো আমাকে পছন্দ করেছে, অনৈতিকভাবে চেয়েছে, যেগুলোতে আমি কখনো প্রশ্রয় দেইনি, হয়তো এই জায়গা থেকে তাদের একটা ফাইট থাকতে পারে। এটা তো ভয়ানক প্রতারণা আমাদের বাংলাদেশের মধ্যেই রয়েছে প্রত্যেকটি সেক্টরে। তো আপনি যেটা অন্যায় করবেন, এই অন্যায় কিন্তু একটা প্রতারণা, কারণ প্রত্যেকটি অন্যায় এক একটা প্রতারণার রূপ, প্রাইমারি রূপ। আজকে আমাদের অক্ষরের গল্প আয়োজনে আপনাকে আসার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, থ্যাংক ইউ। আপনি আমাদের স্টল পর্যন্ত আসছেন, আর ক্যামেরার সামনে এই মুহূর্তে আমাদের একটা স্টল, আমার আরো কয়েকটা স্টলে বই যাচ্ছে। যেহেতু সোনামণি আমাদের বলতে গেলে নিজস্ব ভাই ব্রাদারদেরই স্টল, এখানে নিজের মতো করে কথা বলতে পারে। আর অন্যান্য স্টলগুলো কোন স্টল বড় ছোট এটা আমার কাছে ম্যাটার না, কারণ বড় স্টলগুলোতেও যাচ্ছে। তো আমার কাছে হচ্ছে আন্তরিকতা, মানবিকতা, কমফোর্ট, এটা বড় বিষয়। একসময় যে স্টল ছোট থাকবে সেটা একসময় প্যাভিলিয়নে যেতে পারে, আমাদের সবাইকে সে প্রচেষ্টা থাকতে হবে। তো ভালোবাসা, মানবিকতা আমাদের সবার সাথে থাকো। থ্যাংক ইউ, আপনি এসেছেন। আর আমার স্মৃতি ঐতিকতা বইটি অবশ্যই আপনাকে সৌজন্য কপি দিয়ে দিলাম পড়ে। থ্যাংক ইউ সো মাচ। বইমেলার আলো ম্লান হয় না, অক্ষরের আলো কখনো নিভে যায় না। আজকের গল্পে আমরা জানলাম কিভাবে একজন লেখকের স্বপ্ন শব্দ হয়ে ওঠে, কিভাবে তার সংগ্রাম গল্পে রূপ নেয়, কিভাবে তার ত্যাগ চিরস্থায়ী হয়ে থাকে বইয়ের পাতায়। দর্শক, আপনার ভেতরেও যদি জন্ম নেয় কোনো গল্প, তবে তাকে থামিয়ে রাখবেন না, লিখে রাখুন ডায়েরির পাতায়, মোবাইলের নোটে, অথবা নিজের মনের গোপন কোণে। হতে পারে আপনার লেখা একটি শব্দ থেকেই তৈরি হবে জীবন পরিবর্তন করে দেওয়া গল্প। আমাদের আজকে এই ছিল আয়োজন শখের মেলা প্রেজেন্স অক্ষরের গল্প। নেক্সট বাংলাদেশ 24 এর সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।